সময় ধরে উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, ঘরবাড়ি বিধ্বস্ত, জলোচ্ছ্বাসে ডুবে গেছে গ্রামের পর গ্রাম, 5 জেলায় নিহত 9। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় রিমাল মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত, বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে রাতভর বৃষ্টি, ডুবে গেছে বেশিরভাগ সড়ক, রাজধানীতেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অফিসগামীদের দুর্ভোগ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। 19 জেলায় উপজেলা নির্বাচন স্থগিত করল ইসি। এমপি আনার হত্যার তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দা দল, নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন পরিদর্শন, এখনো সন্ধান মেলেনি লাশের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ দুপুরের সাথে আছি আমি তাসনুভা তন্নি। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, এতে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত 5 জেলায় 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে 2 জন, ভোলায় 3 জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা ও পটুয়াখালীতে 1 জন করে মারা যায়। এদিকে ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা। সেই সঙ্গে বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়কে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনা উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া, সাগরও উত্তাল। পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত 2টি ফেরির গ্যাংওয়ে। 50 বছর 60 বছরও দেই নেই, এখন যে অবস্থা যা দেই এই বছর রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুমদ্বীপ, ঘাসিয়ারচর, ঢালারচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুমদ্বীপেই নয়, পানিবন্দী 50,000 মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালের রূপাতলীতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়, আহত হন 2 জন। সোমবার সকালে মেহেদিগঞ্জে সাপের কামড়ে মৃত্যু হয় এক শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও একজনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী কয়েক হাজার পরিবার। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত 2000 বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানউদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে মনপুরা, দৌলত খান, চর ফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় একজনের। এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়। চট্টগ্রামের টানা বৃষ্টিতে সকালে নগরের বায়োজিৎ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান একজন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, কতটা তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, প্রভাব কেমন দেখছেন আপনি? গতকাল থেকে পুরোটা সময় রিমালের সবকিছু কভার করছেন, কি অবস্থা এখন সেখানে? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন ঘূর্ণিঝড় রিমাল সেটি আসলে প্রায় 20 ঘন্টা হয়ে যাচ্ছে। এটি কিন্তু ভয়াবহতা, তীব্রতা, বাতাসের গতিবেগ কোনো কিছু কিন্তু কমে নেই। আমরা কুয়াকাটার একেবারে সমুদ্র সৈকত এলাকাতে এবং যে তীব্রতা বাতাসের, সেটি মনে হচ্ছে যে গাছপালা থেকে সব কিছু নিয়ে যাওয়ার একটি দুর্যোগ হয়েছে। এটি আসলে না দেখে আসলে বোঝার কোনো উপায় নেই যে আসলে কতটা তীব্র। এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে ঘূর্ণিঝড় রিমাল সেটির ব্যাপকতা অনেক বেশি, যার কারণে আসলে এটি প্রায় 18 থেকে 20 ঘন্টা হয়ে গেল। এটির তীব্রতা কিন্তু এতটুকু কিন্তু কমেনি এবং
যার কারণে আসলে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব এবং ভয়াবহতা সেটির প্রভাবে মানুষের মধ্যে এবং জনজীবনের যে ভোগান্তি সেই ভোগান্তিটি কিন্তু তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের ঘর বাড়ি লণ্ডভণ্ড করে দিয়ে এবং আমরা একটু দেখাতে চাই যে একেবারে সমুদ্র উপকূলের যে পানির উচ্চতা সেটি কতটা বেড়েছে এবং যে বিষয়টি আপনি দেখে থাকবেন যে সাগরের মাছ ধরার ট্রলারগুলো সেগুলো তীরে এসে ফেরানো হয়েছে সে অনেক আগে থেকেই এবং 10 নম্বর সতর্কতা দেখানো হয়েছে। মানে গাড়ি ঢোকার মতো কোনো উপায় আসলে এই রিমালের যে ভয়াবহতার কারণে অসম্ভব হয়ে পড়ছে এবং সেটি হয়তো আরো কয়েক ঘন্টা স্থায়ী হবে এবং ধারণা করা হচ্ছে যে রিমালের এই ভয়াবহতাটি একেবারে ঠিক রাত 10টা পর্যন্ত চলতে পারে, অর্থাৎ সেটি প্রায় 2 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে। এতটা ভয়াবহ পরিস্থিতি গত 1.5 দশকে সিডরের পর থেকে আসলে এই উপকূলের মানুষ আর কখনো দেখেনি। ইতিমধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, বরগুনা এবং কুয়াকাটা, মোংলা এসব এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল পুরোপুরি প্লাবিত হয়ে গেছে এবং মানুষের ঘরবাড়ি কাঁচা আধাপাকা ঘরবাড়ি কিন্তু একেবারে তলিয়ে গেছে। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে মানুষের যে সাধারণ মানুষ অসহায় মানুষ রয়েছে সেসব অসহায় মানুষদেরকে কিন্তু সেসব অসহায় মানুষদেরকে যে সাইক্লোন সেন্টার রয়েছে সেই সাইক্লোন সেন্টারে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা হচ্ছে যেন তারা আশপাশে কেউ না থাকেন, বিশেষ করে সমুদ্র উপকূল এলাকায় এবং সাগরের আশপাশে যেন কেউ না থাকে, নিরাপদ দূরত্বে সরে যান। সেটি প্রচন্ড বৃষ্টিপাত বিদ্যুৎ চলছে। এই বৃষ্টিপাতের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকা বেশ অসম্ভব একটি ব্যাপার। ঘূর্ণিঝড় রিমাল প্রায় 20 ঘন্টার মতো বেশি সময় ধরে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে এবং এখানে আসলে ঘুরিয়ে বলা যায় যে আমরা মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এবং এটি কিন্তু অনবরতভাবে অব্যাহতভাবে আসলে যে ভয়াবহতা এবং তীব্রতা অতিবাহিত হয়ে যাচ্ছে উপকূলের উপর দিয়ে এবং এটি হয়তো ঠিক রাত 10টা নাগাদ এই ধরনের ভয়াবহতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে পায়রা পোর্ট রয়েছে এবং পায়রা সমুদ্র বন্দর রয়েছে, সমুদ্র বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে হয়তো আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র উপকূল এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। আসলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা খুবই অসম্ভব একটি ব্যাপার। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা রয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব এবং সবশেষ ভয়াবহতা আমরা দেখানোর চেষ্টা করবো। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে শেষ করতে চাই যে জলোচ্ছ্বাস গতকাল রাত থেকে 10 থেকে 15 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছে গিয়েছে এবং সেটি সকালে কিছুটা কমলেও এখন আবারও সেটি কিন্তু বাড়ছে এবং এতে কিন্তু অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে তরুণের কাছে। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব আপনি নিরাপদ অবস্থানে থেকে সংবাদ সংগ্রহ করবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, ফখরুল ইসলাম ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা সম্বন্ধে আমাদের জানাচ্ছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা বিষখালী নদীর তীরবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু এখনও চলছে। সেই গতকাল রাত থেকেও কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালাচ্ছিল এবং যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি আরও জোরদার হচ্ছে এবং বড় বড় ঢেউ কিন্তু এই যে কূলে আসতে পড়ছে। আমি এখন যে এলাকাটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বড়ইতলা ফেরিঘাট। এই বড়ইতলা ফেরিঘাট সকাল 10টায় কিন্তু পানির কোনো অস্তিত্ব ছিল না। এখন 12টা 1টা কিন্তু আরও আস্তে আস্তে পানি বাড়তে থাকবে এবং এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। মানুষ কিন্তু তাদের জানমাল বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখনই সব থেকে ভয়ের সময়, কারণ টানা বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বইছে। এই সময় কিন্তু বেশি বেশি গাছপালা কিন্তু উপড়ে পড়ছে এবং তা কিন্তু ঘরের বাড়ির উপরে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে। আমরা বিভিন্ন গ্রামে বরগুনা বিভিন্ন অনেক উপজেলা আমরা খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি যে বিভিন্ন বেড়িবাঁধ ছুটে গিয়েছে এবং বেড়িবাঁধ ছুটে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং মানুষের বাড়ি ঘর কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। গতকাল থেকে কিন্তু বিদ্যুৎ নেই এবং আমরা এখন যে দোকানটা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু চেষ্টা করছে তাদের যে সম্বলটুকু দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করে চলেছে, এই সম্বল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং
তাদের দোকানের মধ্যে পানি প্রবেশ করেছে এবং তাদের এই যে দোকান নিরাপদ রাখার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে এবং বরগুনার যে বাসাবাড়ি রয়েছে সেগুলোও কিন্তু একদম খারাপ অবস্থায় রয়েছে। আমরা বিভিন্ন এইখানে মানুষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বেলা যত গড়াচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের তীব্রতা কিন্তু বাড়ছে এবং বরগুনার 637টি সাইক্লোন শেল্টার রয়েছে, সেই 637টি সাইক্লোন শেল্টারে মানুষ আশ্রয় নিয়েছে। যারা গতকাল সকালেও কিন্তু আশ্রয় নেয়নি, কিন্তু এই গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং গত রাতে যারা আশ্রয় নেয়নি তারা গত রাতে 3টা থেকে 4টার মধ্যে কিন্তু চলে এসেছে গবাদি পশু নিয়ে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বিধ্বংসী রূপ দেখিয়ে অবশেষে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অফিস জানিয়েছে এটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে সকাল 11:15টায় ব্রিফ করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। জানান প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ছড়িয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার রাত থেকে এসব নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা 3 ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় 132 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, জিইসি, 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়। কতক্ষণ এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, 4 থেকে 5 ফিট পানি হয়েছে। এখন মানে কিছুটা পানি কমছে, এখানে দোকানের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রবল তাণ্ডবের রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর প্রভাবে সকালে ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশ কিছু এলাকা। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ পথচারী সহ স্কুল, কলেজ ও অফিসগামী মানুষদের। বিস্তারিত প্রতিবেদনে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশ কিছু এলাকা ও সড়ক। সোমবার সকাল 8টা থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ ওয়াসা রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের ভোগান্তি তো ভালোই হয়, সামান্য বৃষ্টিতে মনে করি এই সমস্ত জায়গা সমান না, তো অনেক সময় তলে যায়, গাড়িগুলো যাতায়াত অনেক কষ্ট হয়ে যায়। যে পানি উঠে বৃষ্টিতে, অল্প বৃষ্টি হলে মনে করেন যে গলির পানি বাইরে যেতে পারে না, আবার ভিতরের পানি ভিতরে ঢুকা জায়গা, বাইরের পানিগুলো পানি হয়তো কষ্ট বেশি, দারুণ কষ্ট পানির মাঝে, এরপর তো উঠে লাগে বাড়া মারতে পারি না। জলাবদ্ধতা ও যানজটের কারণে ভোগান্তির মুখে পড়ে কর্মজীবী মানুষ। হাঁটু পানি ডিঙিয়ে প্রয়োজনীয় কাজ সহ অফিসে যেতে দেখা গেছে অনেককেই। প্রচুর ভোগান্তির শেষ নাই। এই সামান্য বৃষ্টি হয়েছে, পানি দেয় না, আর এই লাইনগুলো তো ক্লিয়ার করা দরকার। এটা সিটি কর্পোরেশন এই লাইনগুলো যথাসময়ে এটা টাইম টু টাইম যে করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এটা করে না। এই পানি নেমা যায়, তারপর মেইন হলের সমস্যা হয়, একবার ওয়াসা কাজ করা যায়, আবার মনে করেন যে সিটি কর্পোরেশনের লোক কাজ করা যায়, তো মনে করেন যে পরিস্থিতি খুব খারাপ। এমন জলাবদ্ধতায় সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার অভিযোগ করেন ভুক্তভোগী পথচারীরা। জলাবদ্ধতার কারণে রিকশা ও সিএনজির দ্বিগুণ ভাড়া নেওয়ারও অভিযোগ করেন কাজের তাগিদে বের হওয়া মানুষ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি, ভয়ে প্রতিবাদে সাহস পান না এলাকাবাসী। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুর্যোগ পরবর্তী কার্যাবলী নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না, কেবল ফটো সেশন করে। জান্নাতুল মোহনকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। দুর্যোগ পরবর্তী বিষয়ে সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না, বরং ফটো সেশন করে। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা। এ সময় ঘূর্ণিঝড় রিমালে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন ওবায়দুল কাদের। সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের 19টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এমপি আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেছেন হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বেলা 11:15টার দিকে হোটেল ওয়েস্টার্ন থেকে বেরিয়ে তারা সঞ্জীবা গার্ডেনে পৌঁছান। সেখানে যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছিল সেটি পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন কলকাতার বাংলাদেশ দূতাবাসের উপ হাই কমিশনার আলমাস হোসেন। নর্থ সাউথ গ্রুপ
যাদের প্রধান কাজ হাউজিংয়ের নামে কৃষি জমি, খালবিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, এটাকে না দিয়ে কি মানে কাজ করতেছে। জায়গা আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজটা আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবো, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাঝিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। বালু তো বলছে বাংলাদেশ থেকে নাই, আলাদা করে নাই। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা, দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি ভাড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমাকে গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। বয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ পাশে আছে। উল্টা মামলা দিয়ে এবং মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি। বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক। আবাসিক আসে নাই, তাহলে আবাসিক ভরাট করছেন কিভাবে? অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এ ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয়, সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ভয়াবহ টর্নেডোর হানা যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে, প্রাণ গেল 18 জনের, বিধ্বস্ত হাজার হাজার ঘরবাড়ি। দেশে চলমান আর্থিক সংকটের মধ্যেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় 381 কোটি 58 লাখ টাকার 261টি নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল 261টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য 61 আর ইউএনওদের জন্য 200টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,45 লাখ টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে 381 কোটি টাকা।
গেল বছরের নভেম্বরে এ গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের 461টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে 672 কোটি 34 লাখ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো বলেন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট। প্রশাসনের ব্যক্তি আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বাজারে আসতে শুরু করেছে মৌসুমী ফল, কিন্তু ফলের দামে অস্থিরতা, অস্বাভাবিক দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতা। এজন্য বাজার অব্যবস্থাপনাকে দুষছেন বিক্রেতারা। আলনোমানের রিপোর্টে বিস্তারিত। বাজারে আসতে শুরু করেছে রসালো ফল লিচু। আকার ও জাতের ধরন অনুযায়ী 100 লিচু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। আসলে নতুন আসছে তো মৌসুমী ফল, একটু এখন উপরের দিকে থাকবে, যখন আরো অনেক বেশি বেড়ে যাবে হয়তো আস্তে আস্তে তখন সাপ্লাই বাড়লে একটু কমের দিকে চলে আসবে। স্বল্পমেয়াদী এ ফলের দাম নিয়ে কিছুটা সন্তুষ্টি থাকলেও অন্যান্য ফলের দাম নাগালের বাইরে। মৌসুমী ফল জাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 450 টাকায়, জামরুল 150 টাকা, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে আনারের দাম হাঁকা হচ্ছে প্রতি কেজি 650 টাকা। ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে। আনারের দামটা অস্বাভাবিক বেশি, যেটা আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে খাওয়া একেবারেই অসম্ভব বললেই চলে। আম যেগুলো এখন বাজারে আসছে মনে হয় না এগুলো ম্যাচিওর দাম, যার জন্য এগুলো একটু আমাদেরকে সতর্কভাবে কিনতে হবে। এদিকে বিক্রেতাদের আঙুল সরকার আর ঊর্ধ্বতনদের দিকে। সরকারি অব্যবস্থাপনাকে দুষছেন তারা। খাদ্যমন্ত্রী জানে এবং বাণিজ্য মন্ত্রী জানে, যারা সিন্ডিকেট করে তারা জানে, ওই ব্যবসায়ীরা জানে, আমরা তো জানি না। আমরা তো দুইটা আনি দুইটা বেঁধে আমাদেরকে সদাগর বলে। আড়ত মালিকরা বলছেন দেশে সব পণ্যের দাম বেশি হওয়ায় এর প্রভাব পড়েছে ফলের বাজারে। এখান থেকে দোকানদাররা নেওয়ার পরে তাদের খরচ আছে, আমাদের কমিশন আছে, এগুলা গাড়ি ভাড়া সবকিছু, দোকান ভাড়া দেওয়া, কর্মচারী বাদ দেওয়া, ওরা হয়তো দেখা গেছে আমাদের এখান থেকে 110 টাকা নিলে ওরা 150 টাকা 60 টাকা বিক্রি করে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, নজরদারি না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। তাই শিগগিরই সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। আলনোমান, দেশ টিভি, ঢাকা। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গের বহু এলাকা লন্ডভন্ড হয়েছে। ঝোড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অনেক এলাকা। রাতভর টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, হাওড়া ও হুগলি। একজনের প্রাণহানিরও খবর পাওয়া গেছে। কলকাতা মেডিকেল হাঁটু পানি নিচে, স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে চরম মাত্রায়। আরও জানাচ্ছেন লুৎফর কবির। শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ও রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতা মেডিকেল। জলজটে একাকার হাসপাতালের সব জায়গা। চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। পরিস্থিতি সামাল দিতে চলছে সর্বত্র চেষ্টা। কলকাতার বেশিরভাগ জায়গায় প্লাবিত। সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী লোকজন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় শিয়ালদা মেট্রো স্টেশন। কয়েক ঘন্টা পর চালু হয় স্বাভাবিক কার্যক্রম। রোববার রাত 8:30টার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, যেখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 135 কিলোমিটার। প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে। ঝড় বৃষ্টিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায় ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়
ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি, কলকাতা, হাওড়া ও হুগলি। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট। সোমবার সকালেও একই চিত্র। কিছু জায়গায় খুঁটি ভেঙে বন্ধ। সোমবার সকালেও একই চিত্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে। এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায়। সোমবার ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণ হচ্ছে। কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন 7 লাখেরও বেশি বাসিন্দা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর রিপোর্টে। ঘড়ির কাঁটায় তখন বিকেলবেলা, কিন্তু হঠাৎ করেই মেঘে ঢাকা পড়ে আকাশ। অন্ধকারে ছেয়ে যায় টেক্সাসের চারপাশ। শুরু হয় দমকা বাতাস। কিছু বুঝে ওঠার আগেই 2 মিনিটের মধ্যেই লণ্ডভণ্ড আশপাশের এলাকা। স্থানীয় সময় রোববার প্রবল ঝড় আঘাত আনে টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ডালাসের কুক কাউন্টি এবং টেক্সাস। স্থানীয় দমকল কর্মকর্তা বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে অনেক বাড়িঘর, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 7 লাখেরও বেশি বাসিন্দা। ধ্বংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর। ঝড়ে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা এই ঘটনায় মর্মাহত। এখানে আবারও শক্তিশালী ঝড় আসার সম্ভাবনা আছে, তাই 106টি কাউন্টিতে সতর্কতা জারি রাখা হয়েছে। এদিকে ঝড়ের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আবহাওয়াবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলকে টর্নেডো অ্যালে নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে আঘাত আনে সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো, আর এটা ঘটে থাকে প্রতি বছরের মে মাসের দিকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানীতেও, অনেক সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, রাজধানীর কোথায় কোথায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কি অবস্থা দেখছেন আপনি রাজধানীতে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেহানের যে প্রভাব, রিমালের প্রভাবে কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন তাণ্ডব ছড়িয়েছে, ঠিক একই সাথে রাজধানী ঢাকাতেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি যদি একটু জানিয়ে রাখি, ঠিক সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেগুলোতে গিয়েছি, এবং একই সাথে প্রথম যে ভোগান্তি দিয়ে মানুষের শুরু হয়েছে তা ছিল মেট্রো রেলের মাধ্যমে। মেট্রো রেলে সেখানে আমরা সকাল থেকে দেখেছি মেট্রো রেল চলাচল বন্ধ ছিল ঘূর্ণিঝড়ের প্রবল বৃষ্টির প্রভাবে, এবং পরবর্তীতে যদিও থেমে থেমে মেট্রো রেল চালু করা হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন সড়কগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি জমে গিয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মগবাজার এলাকায়। মগবাজার এলাকার যে প্রধান যে সড়কগুলো, সেই সড়কগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা প্রবল পানি দেখতে পেরেছি, এবং সেই সাথে মৌচাক মগবাজার যে সড়কটি রয়েছে সেটি পুরোটাই আসলে এক প্রকার ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ব্যাপকভাবে সেখানে আমরা জলাবদ্ধতা লক্ষ্য করতে পারছি, এবং গণপরিবহন যেগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু চলাচলে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এবং একই সাথে এই রাস্তাতে কিন্তু যদি একটু বলে রাখি, এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে আসলে এখানে যে শিক্ষার্থীরা তাদের কিন্তু চলাচলে ব্যাপকভাবে সমস্যা সৃষ্টি হয়েছে। তো এছাড়াও কিন্তু শুধু যে এই জলাবদ্ধতার কারণে যে ড্রেনেজ ব্যবস্থা, আমরা সিটি কর্পোরেশন থেকে খবর নিয়েছি, সেখানে আমরা তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। আসলে এই জলাবদ্ধতার কারণে নগরবাসীর যে ভোগান্তি সৃষ্টি হয়েছে
সেই ক্ষেত্রে জলাবদ্ধতা নিরসনে তাদের কতটুকু উদ্যোগ রয়েছে। তো সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছে বিভিন্ন সড়কে যে ড্রেনেজের ব্যবস্থা রয়েছে সেগুলোতে তারা তাদের যে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য নিষ্কাশনের যে কর্মীরা রয়েছে তাদেরকে তারা নিয়োগ করেছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন সড়কে পানি নিষ্কাশনের জন্য কাজ করছে বলে আমাদেরকে জানাচ্ছে। তো সব কিছু মিলে ভোগান্তি এক প্রকার বেড়েছে এবং সেই ভোগান্তির ফলে কিন্তু এখানের যে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং সেই ক্ষেত্রে পানি নিষ্কাশনের চরম সমস্যার ক্ষেত্রে তাদের ভোগান্তি কয়েকগুণ বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি তাদের দাবি আসলে এই ধরনের অল্প বৃষ্টির এই শুধু যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু না, এর আগেও আমরা দেখেছি অল্প বৃষ্টিতে কিন্তু ব্যাপক পানি জমেছে এবং সেই ক্ষেত্রে এতে কিন্তু নগরবাসীর ভোগান্তি কিন্তু কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে নির্মাঞ্চল যে এলাকাগুলো রয়েছে, নিম্নবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা রাজধানীর মিরপুরে গিয়েছিলাম, সেখানে আমরা কয়েকটি সড়কে দেখেছি যে ভেতরের দিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে এবং অনেক সড়কগুলো রয়েছে যেগুলো হাঁটু পরিমাণ পানি সেখানে জমেছে এবং এতে করে সাধারণ মানুষ কিন্তু বাসার বাইরে যে কর্মক্ষেত্রে তারা কিন্তু বের হতে চরম সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আজকে যেহেতু অফিস সময় এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানও চালু রয়েছে, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বের হতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু রাজধানী জুড়ে রয়েছে। তনি, এই ছিল রাজধানীর মগবাজার থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবালের প্রতিষ্ঠিত শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়িতে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য HBM লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য HBM শোয়েব রহমান, প্রিমিয়াম ব্যাংকের MD ও CEO সৈয়দ নওশের আলী। খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামীকালের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ডালাসের গ্র্যান্ড পেরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচের অংশ হিসেবে ডালাসে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছে টাইগাররা। 8 জুন এ মাঠেই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে শান্তর দল। এর আগে সেই বিশ্বকাপ ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। সম্প্রতি টেক্সাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচ T20 সিরিজ 2-1 ব্যবধানে হারে লাল সবুজরা। তবে সবকিছুকে পেছনে ফেলে প্রস্তুতি ম্যাচে ভালো করতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়রা। আসন্ন T20 বিশ্বকাপে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ভালো করতে চান লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। কন্ডিশনের কথা না ভেবে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে বলে মনে করেন এই লেগ স্পিনার। রিফাত আঞ্জুমের রিপোর্ট। এবারে T20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনার বড় অংশ হিসেবে আছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নিজেকে বেশ ভালোভাবে প্রমাণ করেন। এই পরিকল্পনায় রিশাদ পাশে পাচ্ছেন স্পিন বোলিং কোচ পাকিস্তানের লিজেন্ড লেগ স্পিনার মুস্তাক আহমেদকে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া রিশাদ জানান, বড় মঞ্চে পারফর্ম করাই মূল লক্ষ্য। বড় বড় মঞ্চে কিরকম করে পারফর্ম করা যায় বা হচ্ছে কাম অ্যান্ড কুল থাকা যায়, তো ওনার সঙ্গে এসব নিয়ে কথা হচ্ছিল আর কি। তো উনি বলতেছিল যে বিশ্ব মঞ্চে যত ঠান্ডা থাকা যায় তত ভালো পারফর্ম করার সুযোগ থাকে। তো আমি এগুলো ইনশাআল্লাহ চেষ্টা করব যে এখানে ডেলিভার করার। বোলিং এর টেকনিক্যাল দিক নিয়ে চিন্তা না করে আপাতত লাইন লেন্থ নিয়েই বেশি কাজ করছেন রিশাদ। টেকনিক্যাল বিষয়ে আপাতত ওনার সঙ্গে বেশি কিছু করতেছি না। নর্মালি যদি আমার অ্যাকশন আর এগুলো নিয়ে কোনো কাজ করতেছি, শুধু লাইন আর লেন্থ নিয়ে কাজ করতেছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিক দিয়েই দলের জন্য অবদান রাখতে চান রিশাদ হোসেন। কন্ডিশনের কথা বিবেচনা না করে সবাইকে সামর্থ্যের সবটুকু দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই স্পিনার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।